জি স্যার, পড়েছি। আচ্ছা, কি আছে লেখা, কি আছে বলো তো আমাকে। স্যার, বায়োলজি অফ মেইন প্ল্যান্টস। রাইট। আচ্ছা, তো আমি আমার স্ক্রিনটা একটু শেয়ার করি এখন। দেখা যাচ্ছে? দেখা জি যাচ্ছে? স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। বায়োলজি অফ মেরিন প্লান্টস। মেরিন প্লান্টস বলতে কি আমরা কি বুঝি আসলে, একটু সবাই একটু বলি। স্যার, সমুদ্রে যেসব উদ্ভিদ থাকে। স্যার সমুদ্রের উইড গুলো অ্যাকোয়াটিক উইড, তারপর হুম শৈবাল, হুম 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 ঠিক আছে। তো তারপর সি উইড আছে। প্লাঙ্কটন। হ্যাঁ, বলো কি। আবু নাইম কথা বলছিলে, বলো। হ্যালো। প্লাঙ্কটন। আবু নাইম, স্যার তোমার বলছি কথা। প্লাঙ্কটন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্লাঙ্কটনটা হচ্ছে আমরা সরাসরি আসলে প্লাঙ্কটনের এই নিয়ে প্লাঙ্কটন নিয়ে আমরা এই চ্যাপ্টারটাতে আমরা আলাপ করব না। প্লাঙ্কটন সাধারণত আমরা ইউনিসেলুলার বলে থাকি। ইউনিসেলুলার মানে বুঝি তো আমরা, না সবাই? জি স্যার, এককোষী। এককোষী, রাইট। আমরা, হ্যাঁ, একজন কি জানি বলছিল। মেইন প্ল্যান্ট মেইনলি অ্যাকোয়াটিক প্ল্যান্ট বোঝায় না? মেরিন প্লান্ট বলতে গেলে অ্যাকোয়াটিক প্লান্ট আর বলার দরকার নাই, কারণ মেরিনটাই হচ্ছে যে একটা মানে বিগেস্ট ইকোসিস্টেম অফ দ্য ওয়ার্ল্ড, অ্যাকোয়াটিক ইকোসিস্টেম। তো মেরিন বললে আর অ্যাকোয়াটিক বলার দরকার নাই, ঠিক আছে? ওকে স্যার। হ্যাঁ, আচ্ছা। তো আমি এখানে বলছিলাম যে আমি এখানে ফাইটোপ্ল্যাঙ্কটন নিয়ে কথা বলবো না। ফাইটোপ্ল্যাঙ্কটন নিয়ে কথা বলবো না এই কারণেই, কারণ হচ্ছে যে আমরা এখানে মাল্টি সেলুলার অ্যালজি বা অ্যালগি যেটাই বলি না কেন, এটা নিয়ে আমরা আলাপ করবো, এই যে মাল্টি সেলুলার অ্যালগি। তো মেইনলি সিউইডস বলতে আমরা মাল্টি সেলুলার অ্যালজি কেই বুঝি। আমরা যখন ইউনিসেলুলার কিছু কথা বলবো তখন সেটা প্ল্যাঙ্কটনে চলে যাবে আমরা। তো প্ল্যাঙ্কটনে যেহেতু যাচ্ছি, তো এই চ্যাপ্টারে যেহেতু আমরা ইউনিসেলুলার নিয়ে কথা বলবো না, তার মানে আমরা প্ল্যাঙ্কটন নিয়েও এখানে কোনো আলোচনা হবে না। বিষয়টা ক্লিয়ার? তাহলে আমি একটা পয়েন্ট অলরেডি বলে ফেলেছি যে সিউইড বলতে আমরা কি বুঝি। সিউইড বলতে আমরা যেটা জি স্যার। বুঝি, হ্যাঁ, তো সিউইড বলতে আমরা যেটা বুঝি, এখানে বইয়ের ভাষায় যেটা লেখা আছে, সিউইডস অর মেরিন ম্যাক্রো অ্যালজি। দেখো, ম্যাক্রো অ্যালজি বলা হচ্ছে, ম্যাক্রো, মাইক্রো না, ম্যাক্রো। তার মানে কি, বিষয়টা কি বুঝালো? বড় কিছু। বড় বড় প্ল্যান্ট গুলা বা উইড গুলা। বড় বলতে তুমি সহজ ভাষায় বলতে গেলে তুমি বলতে পারো বেশি যেটা হচ্ছে, খালি চোখে দেখা যাবে। খালি চোখে দেখা যাবে। আচ্ছা, এটা হতে পারে, তবে বেশি সেল থাকবে। স্যার হ্যাঁ, বহুকোষী হবে। বহুকোষী। এক কথায় যদি বলি তাহলে সেটা হবে বহুকোষী। যেমন এখানে লেখা আছে, seaweeds or marine macroalgae are multicellular algae that inhabit the oceans. কন্ডিশন আছে কি, দুটো কন্ডিশন আছে। একটা কন্ডিশন হচ্ছে মাল্টিসেলুলার অ্যালগি বা অ্যালজি হতে হবে, এবং তারা ইনহেবিট করবে কোথায়? ওশেনে। হ্যাঁ, তাহলে এত আমরা যদি এই ভিতরেরটা না জেনে আমরা শুধুমাত্র যদি সিউইড এই যে এই শব্দটা আমরা খেয়াল করি,
তাহলে আমরা দেখতে পাই সি সমুদ্র, ওশান। উইডস, উইড মানে কি? উইড আগাছা। আগাছা, একদম আগাছা। রাইট। আগাছা, যদিও এটাকে সি উইডস বলা হয়, কিন্তু বাস্তবিক অর্থে খুবই, হ্যাঁ, কে যেন একটা কথা বলতে চাচ্ছিলা। আচ্ছা, হ্যাঁ, কিছু বলতে চাচ্ছিলে কেউ? হ্যালো, আচ্ছা। সিউইডস যদিও বলা হয়, আগাছার একটা সংজ্ঞা যদি আমরা চিন্তা করি, আগাছা মানে হচ্ছে আনডিজায়ার্ড অর্গানিজম ইন আ কালচার সিচুয়েশন। মানে তুমি যখন কোনো কালচার করবা কোনো কিছু, তখন সেই জায়গাটার মধ্যে যদি তুমি যেই স্পিসিসটা কালচার করবা সেই স্পিসিসটা বাদে অন্য একটা স্পিসিসেরও তুমি উপস্থিতি টের পাচ্ছ, যেটা তোমার আনওয়ান্টেড, সেই আনওয়ান্টেড স্পিসিসটাকে আমরা তখন বলি উইড, আগাছা। যেমন হচ্ছে যে তোমার কিছু আমাদের উইড ফিশ আছে যেগুলো আমরা পুকুরে চাষ করার ক্ষেত্রে সেই ফিশগুলো আমরা সচরাচর পেয়ে থাকি, জাল দিয়ে যখন টানি তখন সেই ফিশগুলো আমরা পেয়ে থাকি। তো ওই ফিশগুলোকে আমরা উইড ফিশ বলি। তো এই উইড ফিশ গুলো আমরা কালচারের সুবিধার্থে আমরা উইড ফিশ গুলোকে আমরা নিয়ে ফেলি আমাদের পন্ড থেকে। তোমরা কি কেউ বলতে পারবা উইড ফিশ আসলে কোনগুলো? তাহলে বলতে পারবা এরকম? স্যার ডার্কিনাকে কি বলা যাবে? আমি বলি একটা কথা, মানে স্যার আমি, গ্রাস কাপ, কার্পুলা। হ্যাঁ আচ্ছা, তোমরা যে কথাগুলো বলছো সেই সবগুলো কথাটা আমি একটা দিক থেকে আমি ঠিক বলতে পারি, কিন্তু আমি যে সংজ্ঞাটা বলেছি, যে স্পিসিসটাকেই তুমি কালচার করে থাকো না কেন, তার চেয়ে যদি বাহির আনডিজায়ার্ড আনওয়ান্টেড কোন স্পিসিস তুমি খুঁজে পাও, সেটাকে আমরা উইড বলে থাকি, উইড ফিশ বলে থাকি। যেমন উইড ফিশ, তারপরে কি বলে অ্যাকোয়াটিক উইড প্লান্টস, এরকম বলে থাকি। তো সেই ধরনের বিষয়, এই সংজ্ঞাটা যদি খেয়াল করি, তাহলে যেমন ধরো তুমি একটা পুকুরে রুই চাষ করতে চাচ্ছ, রুই ফিশ। এখন রুই ফিশ চাষ করতে গিয়ে তুমি দেখলা সেখানে জাল ফেলে দেখতেছো তুমি কাতলা ফিশও পাওয়া যাচ্ছে, যেটা তুমি আনওয়ান্টেড ছিল। তাহলে এটাও কি উইড ফিশের মধ্যে পড়ে না? হ্যাঁ জি স্যার, সেই ক্ষেত্রে বলা যাবে। জি স্যার। হ্যাঁ, আনওয়ান্টেড আনডিজায়ার্ড স্পিসিস ইন আওয়ার কালচার সিস্টেম, এই সবগুলোকে উইড ফিশ বলা হয়ে থাকে, বা উইড অ্যানিমালস অথবা উইড প্লান্টস এরকম বলা যায়। তো এটা আমি এতক্ষণে এইরকম বকবক করছি কারণ হচ্ছে সি উইডস এর ক্ষেত্রে কিন্তু আবার সেটা মিন করে না। যদি তোমরা একটু চিন্তা করো যে স্যার তাহলে সি উইড মানে কি, এটা আনওয়ান্টেড সিতে? মোটেও না, আনওয়ান্টেড তো অবশ্যই না, বরং সি উইডটা আমাদের মেরিনের ইকোসিস্টেমের জন্য খুব বড় একটা অবদান রাখে। শুধু তাই নয়, গত ক্লাসে আমি বলেছিলাম আমাদের টেরিস্টোরিয়াল রিজনের যে প্লান্টস আছে, তারা আমাদের পুরো ওয়ার্ল্ডের যে কার্বন সাইকেল এবং হচ্ছে অক্সিজেন সাইকেলটাকে যে নিয়ন্ত্রণ করছে, আর তাদের চেয়েও বেশি অবদান রাখে সামুদ্রিক যে প্লান্টস গুলো আছে, সেটা ফাইটোপ্লাঙ্কটন হোক, সেটা সিউইডস হোক। বিষয়টা ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ, তার মানে আমরা সাধারণত উইড বলতে যেটা বুঝি, যেমন আগাছা বলি বা যেটাই বলি, উইড বলতে যেটা বুঝি, এখানে সিউইড এর ক্ষেত্রে সেটা হবে না, যদি না সেটা অ্যালগাল ব্লুম হয়ে যায়। আমরা অ্যালগাল ব্লুমের কথা কি কখনো শুনেছি? টার্মটা কি কখনো জানি? হ্যাঁ জি স্যার, জি সেটি স্যার। জানলে একটু বলতে হবে স্যারকে। বলে ফেলো, অ্যালগাল ব্লুম কি? স্যার পানিতে অক্সিজেনের অভাবে হয়ে থাকে না এটা? যখন ওই হচ্ছে অ্যালজি অনেক বেশি হয়ে যায় প্রয়োজনের তুলনায়, তখন সেটা ব্লুম ব্লুম হয়ে যায়, এই হচ্ছে পানি যখন অক্সিজেনটা কমে বেশি যায়, নিয়ে নেয়। পুকুরের পানি যখন সবুজ হয়ে যায় তখন। আচ্ছা,
একজন একটা কথা বলেছিল, ওকে একটু ক্লিয়ার করে নি। সেটা হচ্ছে ও বলেছিল যে অক্সিজেন যখন লেভেল কমে যায় তখন এটা দেখা যায়। বিষয়টা আসলে একটু অন্যভাবে। অক্সিজেন লেভেল কমে যাওয়ার কারণ হচ্ছে অ্যালগাল ব্লুম। এমন না যে অক্সিজেন লেভেল কমে যাওয়ার কারণে অ্যালগাল ব্লুম দেখা দিচ্ছে। অ্যালগাল ব্লুমের কারণে অক্সিজেন লেভেল কমে যাচ্ছে, এটা হচ্ছে সঠিক। বুঝতে পারছো আমার কথা? জি স্যার। কারণ অ্যালগাল ব্লুম যখন হয়, যখন অনেক বেশি উইড দেখা যায় বা অ্যালগি তোমার একটা পুকুরে দেখা যায়, তখন এরা নিজেরা স্পন্টেনিয়াসলি এরা মারা যেতে থাকে। তো মারা গেলে কি কন্ডিশন হয়? ডিকম্পোজ হয়। আমরা ডিকম্পোজ তো জানি সবাই, তাই না? ডিকম্পোজ হয়। আমরা মানুষরাও মারা গেলে ডিকম্পোজ হয়, আমরা তো জানি সেটা। জি স্যার। হ্যালো। জি স্যার। তো ডিকম্পোজের কারণে অ্যারোবিক ব্যাকটেরিয়া এখানে কাজ করে। অ্যারোবিক ব্যাকটেরিয়া তোমার এখানে অক্সিজেনটাকে গ্রহণ করে সে হাইড্রোজেন সালফাইড ছাড়ে। তো অক্সিজেন যেহেতু সে গ্রহণ করছে, সে অনেক বেশি হারে অক্সিজেন গ্রহণ করে সে ডিকম্পোজ করছে ব্যাকটেরিয়াটা। তো এই কারণে ওই জায়গাটার মধ্যে অক্সিজেনের কি ঘটে? অভাব ঘটে। অভাব ঘটে, অক্সিজেনের ঘাটতি হয়। তো এটাই হচ্ছে তোমার অ্যালগাল ব্লুমের একটা বড় একটা অসুবিধা। তো সেক্ষেত্রে আমরা যদি চিন্তা করি, তখন সিউইডের যখন ব্লুম হবে, তখন সিউইডটার ক্ষেত্রে আমি তখন উইডটাকে আমি চিন্তা করতে পারি যে হ্যাঁ, এটা আসলে উইড হয়ে গেল, এটা আসলে আগাছার মতো জন্মিয়েছে, এটা আমাদের পরিবেশ বা আমাদের ইকোসিস্টেমের জন্য এটা সমস্যা তৈরি করতে পারে। যাই হোক, আমি সিউইড থেকে অনেকগুলো কথা বলছি এখানে, তোমরা জাস্ট এই কথাগুলো বেসিক হিসেবে তোমাদের মধ্যে রেখে দিবা। আমরা যদি পড়ার ভিতরে যাই, তাহলে আরো কিছু কথা এখানে লেখা আছে। যেমন some macroalgae such as filamentous diatoms, dinoflagellates and cyanobacteria are little more than colonies of cells, and they belong to the groups of that are predominantly unicellular. আমি প্রথমে সংজ্ঞা দিয়েছি যে ম্যাক্রোঅ্যালজি হবে যেটা মাল্টিসেলুলার এবং যেটা ওশানে থাকে, সিউইড। কিন্তু কিছু কিছু আবার ম্যাক্রোঅ্যালজি আছে যারা হচ্ছে ফিলামেন্টাস ডায়াটমস, ডিনোফ্লাজেলেটস, সায়ানোব্যাকটেরিয়া, এই ধরনের যে ম্যাক্রোঅ্যালজি গুলো আছে, এগুলোকে আসলে আমরা সিউইড বলি না। কারণ কি? এরা ছোট ছোট কলোনি করে সেলের, সে কলোনি গুলো আসলে প্রিডমিনেন্টলি ইউনিসেলুলার, যে কারণে আমরা এদেরকে সিউইড বলি না। ক্লিয়ার? জি স্যার। আমরা সবাই ক্লিয়ার তো না? স্যার আরেকবার একটু বললে ভালো হতো। আচ্ছা, এই বিষয়টা খুবই সহজ। যেমন আমি সিউইডের কথা বলেছিলাম, মাল্টিসেলুলার অ্যালজি, এবং তারা হচ্ছে ওশানে থাকবে। কিন্তু আবার আবার আরেকটা কথা এখানে বলা হচ্ছে, কিছু কিছু আবার ম্যাক্রোঅ্যালজি যা পাওয়া যায়, যার মধ্যে ফিলামেন্টাস, ডায়াটমস, ডিনোফ্লাজেলেটস এবং সায়ানোব্যাকটেরিয়া। ডায়াটমস, ডিনোফ্লাজেলেটস এগুলো কিন্তু ফাইটোপ্লাঙ্কটন, ঠিক আছে? কিন্তু এগুলোকে ম্যাক্রোঅ্যালজি বলা হচ্ছে এই কারণে, কারণ এগুলো হচ্ছে কলোনি ফর্ম করে সেলের, একসাথে থাকে অনেকগুলো একসাথে, কিন্তু তারা প্রিডমিনেন্টলি ইউনিসেলুলার। তারা কিন্তু একসাথে কলোনি ফর্ম করলেও তারা এক একটা কোষ ইন্ডিভিজুয়ালি তারা কাজ করে সেখানে। হ্যালো। জি স্যার। মানে তো স্যার এদের ম্যাক্রোএলজি বলা হয় কিন্তু সিউইড বলা হয় না, এই তো? হ্যাঁ হ্যাঁ, ম্যাক্রোঅ্যালজি হয় কিন্তু সিউইড বলা হয় না। যেমন আমি একটু সহজ ভাষায় বলি, যেমন আমরা পেট্রি ডিশে ব্যাকটেরিয়া কালচার করি, এটা তো তোমরা জানো। জানো কি না এটা? হম, বলো, আমি সমস্যা নেই। পেট্রি ডিশ, হ্যাঁ ওই রকমই সিস্টেম তো, ওটাই তো, মানে ব্যাকটেরিয়া কালচার তো ওখানে তো ব্যাকটেরিয়া কালচার করতে হয়। ফার্স্টে তো কালচার করতে হবে, এরপরে না বিভিন্ন অ্যাপ্লিকেশন আছে কালচার করার পরে। কিন্তু সেই ব্যাকটেরিয়া কালচারের ক্ষেত্রে দেখা গেছে যে ওই ব্যাকটেরিয়া গুলো কলোনি ফর্ম করে, একটা ব্যাকটেরিয়া থেকে অনেকগুলো ব্যাকটেরিয়া হয়, কিন্তু এক একটা ব্যাকটেরিয়া কিন্তু এক একটা ইন্ডিভিজুয়াল। হ্যাঁ, তো এখানেও সেম।
এরা ঠিক আছে, এদেরকে ম্যাক্রোঅ্যালজি বলা হচ্ছে কারণ এরা সামগ্রিক অর্থে এরা ফিলামেন্টাস মানে হচ্ছে কি, ফিলামেন্টাস মানে কি, ফিলামেন্টাস সূত্র, ওই যে মানে ফিলামেন্ট সূত্র। একটা সেল একটা চেইন গঠন করে, এক্স্যাক্টলি এটা হচ্ছে ফিলামেন্টাস। কিন্তু একটার পর একটা যুক্ত হলেও এরা এক একজন এক এক ইন্ডিভিজুয়ালি কাজ করছে, তার মানে তারা হচ্ছে প্রিডমিনেন্টলি ইউনিসেলুলার। তো আমাদের সংজ্ঞা অনুযায়ী যদি ইউনিসেলুলার হয় তাহলে সেটা সিউইড হবে না। ক্লিয়ার বিষয়টা? জি স্যার। আচ্ছা, তারপর বলা হচ্ছে সিউইডের মেইনলি আমরা তিনটা গ্রুপ দেখতে পাই। তার মধ্যে একটা হচ্ছে রেড অ্যালজি, যেটার ফাইলাম হচ্ছে রোডোফাইটা, একটা হচ্ছে ব্রাউন অ্যালজি, যেটার ফাইলাম হচ্ছে ফিওফাইটা, আর একটা হচ্ছে গ্রিন অ্যালজি, যেটার ফাইলাম হচ্ছে ক্লোরোফাইটা। আচ্ছা, আমি একটা যে প্রশ্ন করি, এই যে ব্রাউন অ্যালজি লিখেছি, এই ব্রাউন অ্যালজির কালারটা কি ব্রাউন? না না না, আমার এই টেক্সটের কালার যেটা ব্রাউন, এটা কি আসলে ব্রাউন হয়েছে? আমি ঠিক জানি না আসলে। বাকি দুইটা তো ঠিক আছে নাকি? স্যার ওটা গোল্ডেন মতো। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা এই জিনিসটা আমি কনফিউজ ছিলাম, আমি আসলে ব্রাউন খুঁজতেছিলাম, আমি ব্রাউন পাচ্ছিলাম না। আচ্ছা যাই হোক, এখন যেটা ঘটনা সেটা হচ্ছে এখানে একটা কথা লেখা আছে, আমরা এই বিষয়টা একটু জেনে রাখি। সেটা কি লেখা আছে? দ্য এভলিউশনারি লাইন লিডিং টু রেড অ্যালজি, গ্রিন অ্যালজি and land plants is believed to have arisen by a single event of primary plastid endosymbiosis between a heterotrophic eukaryotic cell and a blue-green bacterium. খুব লম্বা একটা সেন্টেন্স। এই লম্বা সেন্টেন্সটাতে অনেকগুলো কনফিউশন আমাদের আসতে পারে। বলো তো তোমরা, কনফিউশন কি কি হতে পারে? সবাই একটু পড়ো বিষয়টা। তাড়াতাড়ি করতে হবে, কি কি কনফিউশন থাকতে পারে? আমার স্যার তো ক্লাস প্রাইমারি বেশি সময় নেই। প্লাস্টিড এন্ডোসিম্বায়োসিস। হ্যাঁ এক্স্যাক্টলি, প্রাইমারি প্লাস্টিড এন্ডোসিম্বায়োসিস আমরা শুনিনি আগে। ঠিক আছে, বিষয়টা তাই না? জি স্যার। হ্যালো, জি স্যার। আমি গত ক্লাসে একটা কথা বলেছিলাম, বায়োলজি বিষয়টা আসলে, বায়োলজি জিনিসটার মধ্যে একটা বিষয় হচ্ছে তারা কিভাবে আসলে আসে, এটাও বায়োলজির মধ্যে থাকে। তারা কিভাবে আসলে তাদের সৃষ্টিটা কি রকম, কিভাবে এসেছিল, এটাও বায়োলজির মধ্যে আসে। তো সেটারই ছোট সংক্ষেপে কিছু কথা এখানে আছে। ওই বায়োলজির ওই এসপেক্টটা নিয়ে এখানে কিছু কথা লেখা আছে, যে যেটা দিয়ে মানে যেখানে বলা হচ্ছে যে রেড অ্যালগি, ব্রাউন অ্যালজি এবং গ্রিন অ্যালজি, এই তিনটা আসলে কিভাবে আসছে। তো সে এখানে একটা বিষয় এখানে ইন্টারেস্টিং, আমি এই কথাটা দেখানোর জন্য আমি একটা চিত্রে যাব। এই চিত্রটা দেখতে পাচ্ছি সবাই আমরা? জি স্যার। জি স্যার। এই চিত্রটা দিয়ে বোঝানো হচ্ছে এটা একটা হাইপোথিসিস। হাইপোথিসিস মানে ধারণা, থিওরি। সায়েন্টিস্টরা ধারণা করে থাকেন যে কিভাবে আসলে অ্যালজিটি গুলো আসলে এসেছে। সেটা কিভাবে এসেছে তার সেটার কথা বলা হচ্ছে এরকম। যেমন আমি এই চিত্রটা দেখার আগে আমি আমাদের বিষয়ে কথা বলি। যেমন আমাদের সায়েন্টিস্টরা বলে থাকেন আমরা যতগুলো জীব আছি এই পুরো বিশ্বে, ততগুলো জীব আমরা একটা কোষ আগে আমাদের ছিল। সে একটা কোষ থেকে আস্তে আস্তে সেটা ইন্ডিভিজুয়াল একটা কোষ হয়েছে, তারপর সে ডিভাইড হয়েছে, সেলফ ডিভাইড হতে হতে বহুকোষী হয়েছে। এভাবে আস্তে আস্তে করে বহুকোষী প্রাণীদের মধ্যে আবার বিবর্তন ঘটেছে। তো সেই বহুকোষী প্রাণীদের বিবর্তনের মধ্যে মানুষ হয়েছে, বানর, তারপর হচ্ছে যে হাতি, ঘোড়া, এরকম বিভিন্ন ডাইভার্সিটি তৈরি হয়েছে।
সে ডাইভার্সিটি গুলোর তৈরি হওয়ার আগে বলা হচ্ছে একটা কোষ ছিল, সে একটা কোষ থেকে কিভাবে আমাদের বিষয় আমরা এসেছি সেটার একটা সহজ ব্যাখ্যা এখানে আছে। সেটা হচ্ছে কি রকম, যেমন এটা একটা হোস্ট সেল, একটা সিঙ্গেল হোস্ট সেল দেখতে পাচ্ছি আমরা, জি স্যার। আর এটা হচ্ছে অ্যানারোবিক ইউব্যাকটেরিয়াম। তো এরা দুইজন ইভলিউশনের একটা নির্দিষ্ট ধাপে এসে এই সেলটাকে খাওয়া শুরু করে। দেখো ফেগোসাইটোসিস মানে হচ্ছে খেয়ে ফেলে আর কি, এই হোস্ট সেলটা এই সেলটাকে খাচ্ছে। খাওয়ার পরে যেটা করে সে বুঝলো যে এই সেলটা আমি খেয়ে আমি ডাইজেস্ট করব না, এই সেলটাকে আমি রেখে দেব এখানে। সে রেখে দিলে যেটা হয়, এই সেলটা এর ভেতরে এসে মাইটোকন্ড্রিয়াতে রূপ নেয়। আমাদের প্রতিটা সেলে মাইটোকন্ড্রিয়া আছে কিনা? জি স্যার। হ্যাঁ, মাইটোকন্ড্রিয়াকে বলা হয় শক্তি, মানে সেলের শক্তি ঘর, পাওয়ার হাউস বলা হয়। তো সেই পাওয়ার হাউসটাতে রূপান্তরিত হচ্ছে। এগুলো কিন্তু থিওরি, আমি এটা এমন বলছি না যেটা ফ্যাক্ট, এটা ফ্যাক্ট হতেও পারে নাও হতে পারে, এটা হচ্ছে থিওরি। তো এখানে মাইটোকন্ড্রিয়াতে রূপ নিল। দেখো সেলটা পরবর্তীতে নাম দিয়েছে আর্কিয়ন উইথ মাইটোকন্ড্রিয়ন, মানে এই যে মাইটোকন্ড্রিয়নটাতে রূপ নিয়ে নিল, যেটা আগে ছিল অ্যানারোবিক ইউব্যাকটেরিয়াম। তারপর সে মাইটোকন্ড্রিয়াতে রূপ নেওয়ার পরে এই যে সেলটা ছিল হোস্ট সেল, সেটা তারপরে সে একটা নিউক্লিয়াস গঠন করলো। যে নিউক্লিয়াস গঠন করার কারণে আমরা জানি ইউক্যারিওটিক সেলের মধ্যে সুস্পষ্ট নিউক্লিয়াস থাকে। আমরা কি সেটা জানি? জি স্যার। স্যার। সবাই তো আমরা জানি, তাই না? জি স্যার। আমি কোনো ছেলের কোনো রেসপন্স পাচ্ছি না। তোমরা যারা ছেলেরা আছো তারা কি আমার ক্লাসটা কি মনোযোগ দিচ্ছ কিনা? জি স্যার দিচ্ছি। কথা বলো না কেন? কথা তো বলতে হবে। এবং তোমরা কি বুঝতে পারছো কিনা, নাকি এমনি ক্লাস করার জন্য আসছো কিন্তু বুঝে? আমি কিন্তু তোমাদেরকে বারবার প্রশ্ন করলে বারবার উত্তর দিতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু এগুলো হচ্ছে বেসিক বায়োলজির কিছু জিনিস, যদিও জিনিসটা থিওরি, কিন্তু এটার উপর বেসিস করে আজকে মডার্ন সায়েন্স। তো সেই জন্যই একটু যদি যে বিষয়টা যদি একটু খেয়াল করো, বা যদি জিনিসটা তোমাদের যদি ইন্টারেস্ট পাও, তাহলে জিনিসটা আসলে মানে খুবই মজার। একটু চিন্তা করে দেখো। হ্যালো? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, তো সেটা আগে প্রোক্যারিওটিক সেল ছিল, তার কোনো নির্দিষ্ট নিউক্লিয়াস আমরা দেখতে পাচ্ছি না। তখন আস্তে আস্তে সে নিউক্লিয়াস গঠন করলো। এখন ইউক্যারিওটিক উইথ নিউক্লিয়াস দেখো দেয়া আছে, এবং এখানে মাইটোকন্ড্রিয়ন আছে। এরপরে আসো, মাইটোকন্ড্রিয়ন তো আছে, কিন্তু প্লান্ট হওয়ার জন্য, প্লান্ট মানে কি, যারা অটোট্রপস, যারা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করে, তারা হবার জন্য তাদেরকে অবশ্যই এমন একটা প্রসেস অবলম্বন করতে হবে, সেলের মধ্যে এমন একটা অর্গানেলস থাকতে হবে যেটা তাদেরকে নিজের খাদ্য নিজে তৈরি করতে সাহায্য করবে। সে নিজের খাদ্য নিজে তৈরি করতে সাহায্য করার জন্য তারা কি করে, তারা সায়ানোব্যাকটেরিয়ামটাকে খেয়ে ফেলে। এই সেলটা আবার ফেগোসাইটোসিস হলো, সায়ানোব্যাকটেরিয়ামটা খেয়ে ফেললো। আমরা জানি সায়ানোব্যাকটেরিয়াম এমন একটা ব্যাকটেরিয়া যে ব্যাকটেরিয়াতে ফটোসিনথেসিসের মাধ্যমে তারা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে। বিষয়টা ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এবার আসো ইউক্যারিওটস উইথ প্লাস্টিড। দেখো এই সায়ানোব্যাকটেরিয়ামটা প্লাস্টিড হিসেবে সে এখানে কাজ করা শুরু করেছে। মাইটোকন্ড্রিয়ন, প্লাস্টিড, নিউক্লিয়াস, একটা এমন একটা সেল যে সেলটা নিজেরা নিজেদের খাবার তৈরি করতে পারে, তার আবার স্টোর হাউস আছে, পাওয়ার হাউস আছে, তার আবার নিউক্লিয়াস আছে। বুঝা গেল কথা? জি স্যার। তার মানে এখানটায় এসে সে প্লাঙ্কটন বলো, ফাইটোপ্লাঙ্কটন বলো, বা ফাইটোপ্লাঙ্কটন না বলো, যদি বলি প্লান্টের একদমই অ্যানসেস্টার, মানে এককোষী প্লান্ট, তাহলে সে এককোষী প্লান্ট হয়ে গেল। আর এখানটাতে সে এনিমাল সেলের মতো কাজ করছে, সে অন্য একটা জিনিসকে খাচ্ছে। আমি বিষয়টা বুঝাইতে পারছি? জি স্যার। জি স্যার।
এবং স্যার শেষ পর্যন্ত সে এখানে এসে এইগুলোর থেকে পরবর্তীতে রেড অ্যালজি হয়েছে, গ্রিন অ্যালজি হয়েছে, প্লান্টস হয়েছে, তারপরে গ্লুকোফাইটস হচ্ছে, এটা আরেক ধরনের প্লান্টস। এই এরকম কয়েকটা ভাগে ভাগ হয়ে গেছে। এই সম্পূর্ণ বিষয়টাকেই বলা হয় এন্ডোসিম্বায়োসিস। এন্ডো মানে ভেতরের কোনো বিষয়, সিম্বায়োসিস মানে সহ অবস্থান। তার মানে আমরা বুঝেছি এই টার্মটা। জি স্যার। তাহলে আমরা যেহেতু এই চিত্রটা দেখেছি, তার মানে আমাদের এই কথাটা ক্লিয়ার। এখানে বলা হচ্ছে তাহলে কি, এবারে আসি আমরা আবারও সেই কথাটা। The evolutionary line leading to red algae, আচ্ছা অ্যালগি বললে মনে হয় জিনিসটা মনে হয় ভালো হয়, অ্যালগি। The evolutionary line leading to green algae, red algae, green algae and land plants is believed to have arisen by a single event of primary plastid endosymbiosis between a heterotrophic ইউক্যারিওটিক সেল। হেটারোট্রফিক ইউক্যারিওটিক সেল মানে হচ্ছে এরা অন্যদেরকে খায়, নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারে না, এটাকে বলা হয় হেটারোট্রফিক। আরেকটা হচ্ছে অটোট্রফিক। অটোট্রফিক মানে নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারে, কিন্তু আমি বলেছি এখানে হেটারোট্রফিক ইউক্যারিওটিক সেল এন্ড আ ব্লু গ্রিন ব্যাকটেরিয়াম। এবার বিষয়টা ক্লিয়ার? সবাই ক্লিয়ার? জি স্যার। এখন ব্যাপারটা হলো এটা, এখানে বলা হচ্ছে রেড অ্যালগি আর গ্রিন অ্যালগির ক্ষেত্রে এবং ল্যান্ড প্লান্টস মানে আমরা যে প্লান্টস গুলো আমাদের টেরিস্ট্রিয়াল রিজনে দেখি তাদের এভলিউশনটা এভাবে ঘটেছে। কিন্তু ব্রাউন অ্যালগির ক্ষেত্রে আবার একটু ভিন্নতা দেখা গেছে। যেহেতু আমাদের ব্রাউন অ্যালগি আছে, তো আমাদের ব্রাউন অ্যালগির ক্ষেত্রে একটু ভিন্নতা আছে। সেই ভিন্নতা কি, যে ব্রাউন অ্যালগি এন্ড আদার স্ট্রামেনোপাইলস বলা হয় ডায়াটমস, সিলিকোফ্লাজেলেটস এন্ড লেবেরিন্থোমর্স, এগুলো আরো বিভিন্ন রকমের ফাইটোপ্লাঙ্কটন। তো এই ব্রাউন অ্যালগি এবং এই ধরনের ফাইটোপ্লাঙ্কটন এবং অ্যালভিওলেটস প্লান্টের আরেকটা রূপান্তর, ইভলভড বাই সেকেন্ডারি প্লাস্টিড এন্ডোসিম্বায়োসিস। এটা হচ্ছে প্রাইমারি প্লাস্টিড এন্ডোসিম্বায়োসিস, আর এখানে সেকেন্ডারি প্লাস্টিড এন্ডোসিম্বায়োসিস ঘটে বিটুইন দেয়ার কমন অ্যানসেস্টর এন্ড দ্য রেড অ্যালগা। রেড অ্যালগা কি? হ্যালো স্যার সিউইড। এই যে খুব সহজ, যখন রেড অ্যালগির সাথে ওদের কমন অ্যানসেস্টরের যখন মানে প্লাস্টিড এন্ডোসিম্বায়োসিস হয়, তখন সেটাকে বলা হয়, যেমন ধরো এটা হচ্ছে, এটাকে আমি ধরলাম রেড অ্যালগি, ঠিক আছে? হ্যালো হ্যালো, জি স্যার। জি স্যার। সবাই শুনতে পাচ্ছি আমরা? জি স্যার। জি স্যার। হ্যাঁ জি স্যার। হ্যাঁ সবাই বুঝতে পারছি, সবাই শুনতে পাচ্ছি? জি স্যার। যেমন এটা হচ্ছে যখন রেড অ্যালগি এবং এটার সাথে তোমার হচ্ছে তাদের কমন অ্যানসেস্টর, মানে ব্রাউন অ্যালগির একটা কমন অ্যানসেস্টর, সেটা তোমার এরকম একটা হতে পারে, ঠিক আছে? এটার সাথে এটার ফিউশন ঘটবে, তখন সেটাকে আমরা বলি সেকেন্ডারি প্লাস্টিড এন্ডোসিম্বায়োসিস। এটা হচ্ছে প্রাইমারি, মানে এখানে সরাসরি প্লাস্টিড যুক্ত হয়ে এটা হয়ে যাচ্ছে, কিন্তু এখানে প্রাইমারিলি প্লাস্টিড যুক্ত হয়ে হয় না, এখানে রেড অ্যালগির সাথে যুক্ত হয়ে যায় সে। বিষয়টা বুঝতে পারছো তোমরা সবাই? এখানে প্রাইমারিলি এই প্লাস্টিকটা সরাসরি এসে রেড অ্যালগি বা গ্রিন অ্যালগি হয়ে যাচ্ছে এখান থেকে, এই পাশ থেকে, কিন্তু এখানে প্রাইমারিলি এখান থেকে হয় না, এখানে আরেকটা স্টেজ যায়, নিচে আরেকটা স্টেজ আসবে, নিচে আরেকটা, ধরো হ্যাঁ নিউ কিছু অ্যাড বলতে কি, সেটা ওদের কমন অ্যানসেস্টর একটা থাকবে, ব্রাউন অ্যালগির একটা কমন অ্যানসেস্টর। যেমন ব্রাউন অ্যালগির কমন অ্যানসেস্টর ধরো এটা, যেমন ইউক্যারিওটিক সেল আমাদের সবার কমন অ্যানসেস্টর না, আমাদের সবার কমন অ্যানসেস্টর কি? ইউক্যারিওটিক সেল, একটা সিঙ্গেল ইউক্যারিওটিক সেল, ঠিক আছে? তো ব্রাউন অ্যালগির ধরো কমন অ্যানসেস্টর ধরো এরকম একটা, এটার সাথে ফিউশন ঘটবে এটার। বুঝতে পারছো আমার কথা?
মানে ধরো আমি যদি বিষয়টা এভাবে বলি, যেমন এটা রেড অ্যালগি হয়ে গেল, ঠিক আছে? রেড অ্যালগি হয়ে যাওয়ার পরে এখানে নিচে এসে আরেকটা স্টেজ হবে, সেখানের মধ্যে তোমার এই রেড অ্যালগির সাথে ব্রাউন অ্যালজির একটা কমন অ্যানসেস্টর, তার সাথে ফিউশন ঘটে এরপরে ব্রাউন অ্যালজি হবে। বুঝতে পারছো? এই জন্য এটা সেকেন্ডারি, কারণ এখানে সরাসরি তো প্লাস্টিক যুক্ত হয়নি, সরাসরি প্লাস্টিক যুক্ত হয়নি, তো সেটা হয়নি। বুঝতে পারছো আমার কথা? ঠিক আছে, সবাই কি বুঝছো? সবাই কি ক্লিয়ার? জি স্যার। ছেলেরা সবাই কি ক্লিয়ার? ছেলেরা? জি স্যার। স্যার আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ, নাম বলো। আমি তোমার তো দেখতে পাচ্ছি না, নাম বলো তোমার। স্যার ইশতিয়াক। তোমার নাম ইশতিয়াক? হ্যাঁ, ইশতিয়াক বলো। স্যার বলছি প্রথম যে কোষটাকে আক্রমণ করছে, মানে আপনার ওই কোষ থেকে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন অন্য কোষ তৈরি হয়েছে, রেড ব্রাউন এগুলো তৈরি হয়েছে, তাহলে কি মানে প্রথম বৈশিষ্ট্যের ওই কোষটা কি পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে নাকি ওইটাও থাকবে? ওরা তো আছে, সায়ানোব্যাকটেরিয়াম এখনো আছে পৃথিবীতে। বুঝতে পারছো আমার কথা ইশতিয়াক? জি স্যার। সায়ানোব্যাকটেরিয়াম এখনো আছে, তারপর ইউক্যারিওটিক সেল এখনো আছে। ইউক্যারিওটিক সেল এখনো আছে, এই ইউক্যারিওটিক সেলগুলো কি বলতো? স্যার সুনির্দিষ্ট নিউক্লিয়াস থাকবে সেইগুলো। হ্যাঁ, সেই ইউক্যারিওটিক। প্রাণী হলো তো ইউক্যারিওটিক সেল। হ্যাঁ, প্রাণীকোষ তো ইউক্যারিওটিক সেল, তা তো অবশ্যই। প্রাণীকোষ বাদে আরো ইউক্যারিওটিক সেল আছে তো, সেই ইউক্যারিওটিক সেল কি? মানে একদমই ইউনিসেলুলার অবস্থানে আছে। আরে এতক্ষণ ধরে আলোচনা করেছি, এই যে ডায়াটমস, ডিনোফ্লাজেলেটস, এগুলো তো ইউক্যারিওটিক সেল, কিন্তু এগুলো ইউনিসেলুলার আকারে আছে। বুঝতে পারছো ইশতিয়াক? ওগুলো কিন্তু বিলীন হয়ে যায়নি, ওগুলো আছে এখনো পৃথিবীতে। জি স্যার, বুঝতে পারছি। এখন তোমার প্রশ্ন আরো আসতে পারে যে স্যার ওগুলো বিলীন হয়ে যায়নি কেন, ওগুলোর এভলিউশন ঘটেনি কেন? জি তাই স্যার, না? ওইটাই আমার কোশ্চেন, এরকম যে প্রশ্ন আসতে ওইগুলো পারে। থাকবে কেন? পরিবর্তন হলে তো সবগুলোরই হবে একসাথে। হ্যাঁ, তো এটার ব্যাখ্যা দিয়ে থাকেন, এভলিউশনের বিষয়গুলো আসলে থিওরি বেস, তো তো এটার ব্যাখ্যা দিয়ে থাকেন তারা, যে পৃথিবীর কিছু ফ্যাক্টর আছে, ফিজিক্যাল ফ্যাক্টরের কারণে এই যে এভলিউশন ঘটে, যেগুলো বিলীন হয়নি, যেগুলো এখনো বর্তমান আছে, ওরা ওই ফিজিক্যাল ফ্যাক্টর গুলোর সম্মুখীন হয়নি। সেই ফিজিক্যাল ফ্যাক্টর গুলো কি? ঝড় বাতাস, তারপর হচ্ছে জলোচ্ছ্বাস, তারপরে হচ্ছে টেম্পারেচার, হাই টেম্পারেচার, তারপর হচ্ছে রেডিয়েশন, তারপরে হচ্ছে আহ বৃষ্টি, তারপরে হচ্ছে লাভা, তারপরে হচ্ছে লাভা তো বুঝি, ভলক্যানোস, তারপরে হচ্ছে এই রকম ফিজিক্যাল অনেক ফ্যাক্টর গুলোর সম্মুখীন তারা হয়নি বিধায় তারা বিবর্তনে যায়নি। এটা হচ্ছে ওদের একটা মানে ঝাপসা একটা ব্যাখ্যা আর কি। বুঝতে পারছো? হ্যালো? জি স্যার। তো এগুলো আসলে তো অনেক তর্ক বিতর্কের বিষয়। ইভলিউশন জিনিসটাতে এমন কিছু বিষয় আছে যেগুলো অনেক তর্ক বিতর্কের। তো আমরা তো জাস্ট জেনে যাব। আমরা যখন আস্তে আস্তে অনেক বড় সায়েন্টিস্ট হব, তখন আরেকজন সায়েন্টিস্টের সাথে এই বিষয়গুলো নিয়ে তর্ক বিতর্কে যাব। ঠিক আছে? বুঝতে পারছো? আমাদের এই সংক্ষিপ্ত জ্ঞানে আমরা আসলে বেশি কিছু বলতে পারি না। স্যার, হ্যাঁ, স্যার আসলে মানে আমার মেইন কোশ্চেনটা ছিল যে মানে ইভলিউশনে বলা হয় যে বানর থেকে মানুষ হয়েছে, তাহলে মানে বানর থেকে সব বানর মানুষ হয়ে যাবে, বানর থাকবে কেন? এটাই হচ্ছে মানে আমার কোশ্চেন। হ্যাঁ, আমি বলছি যে এভলিউশন বিষয়গুলো আসলে তর্ক বিতর্কের বিষয়। এখানে আমরা কিছু কিছু বিষয় জানি, আবার কিছু কিছু বিষয় আমাদের কাছে অনেক অজানা। সে অজানা বিষয়গুলো যখন আস্তে আস্তে জানবো, তখন আরো অনেকগুলো প্রশ্ন, আরো অনেকগুলো থিঙ্কিং অ্যারাইজ হবে। তো
সেক্ষেত্রে আমরা আস্তে আস্তে যখন একটা নির্দিষ্ট স্টেজে যাব তখন কথা বলার একটা প্ল্যাটফর্মে আমরা কথা বলতে পারবো। এখন যেটা বিষয় সেটা হচ্ছে আমরা খুবই কম জানি। এই খুবই কম জানার মধ্যে আমাদের সমস্যা কি জানো? আমরা খুবই কম জানি বিধায় আমরা মনে করি আমরা অনেক কিছু জানি। আমি এটা বলছি না যে আমি এভলিউশনটাকে সাপোর্ট করছি, বা আমি এটা বলছি না যে আমি এভলিউশনটাকে সাপোর্ট করছি না, কিন্তু আমার বিষয় হচ্ছে, আমার কথা আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের জানার অনেক ঘাটতি আছে এখনো পর্যন্ত। ঠিক আছে, তো জানার ঘাটতি থাকলে কথা কম বলাই ভালো, তাই না? আমি তোমাকে বলতেছি না যে তুমি কোশ্চেন করবে না, তুমি অবশ্যই কোশ্চেন করবে, এবং আমি জানি কোশ্চেন করলে আমি যদি এগুলোর কথা বলতে যাই ক্লাসের পর ক্লাস শেষ হয়ে যাবে, কিন্তু আমার এই তর্ক বিতর্ক শেষ হবে না। বুঝতে পারছো ইশতিয়াক? জি স্যার। হ্যাঁ, তো এই জন্যই আমরা আমরা আগে আমাদের পাঠ্য বিষয়গুলো জেনে নেই। আমরা কোনো সময় যদি আমাদের সায়েন্স ক্লাব থাকতে পারে বা কিছু, আমরা ওখানে এই ধরনের বিষয়গুলো নিয়ে আমরা তর্ক বিতর্কে আমরা যেতে পারি, একটা প্ল্যাটফর্ম হইতে পারে ওই সময়। বুঝতে পারছো আমার কথা? ডিবেটিং সোসাইটি আছে, বা এখানে এই ধরনের সায়েন্টিফিক কিছু টপিক নিয়ে আমরা পক্ষে বিপক্ষে আমরা যুক্তি তর্ক দেখাতে পারি। বুঝিনি স্যার এটা রিলেটেড ছিল তো তাই কোশ্চেনটা করলাম। না না, তোমার কোশ্চেন করার মধ্যে কোনো ভুল নেই। আমি কিন্তু বারবার একটা কথা বলছি, তুমি কোশ্চেন করছো দেখে আমি তোমাকে বিষয়টা বুঝাতে পারলাম যে আমরা যখন কোনো একটা বিষয় নিয়ে আলাপ করি তখন কেন আলাপ করি জানো? যেমন তুমি টক শোতে, এখনকার টিভি টক শো দেখবা, টক শোর মধ্যে কথা বলে তর্কে বিতর্কে যায়, তোমার কি আসলে মনে হয় যে বিষয়টা কথা বলছে সেই বিষয়টা এক্সপার্ট কি মনে হয়? না স্যার ওইগুলা তো মানে সমাধানই নামে না শেষ পর্যন্ত। সমাধান নামে না। জি এবং স্যার, হ্যাঁ। আমাদের যে শাহেদ ভাইরে চেনো? জি স্যার চিনি তো। জি স্যার। যে রিজেন্ট হসপিটালের যে মালিক হুম। ছিল, জি স্যার। সেও তো অনেক টক শো করেছে না সে? তো এই ধরনের আমি আসলে অনেক দূরে চলে গেছি। মোট কথা হচ্ছে এভলিউশন জিনিসটাকে তুমি নাড়াচাড়া করতে পারবা, আমিও নাড়াচাড়া করতে পারবো। আমরা যদি এটা নিয়ে কথা বলতে যাই আমাদের কথা শেষ হবে না। শুধু এটা জেনে রাখো, তুমি ওরা কি বলতে চাচ্ছে, সায়েন্টিস্টরা কি বলতে চাচ্ছে তুমি সেটা জানো, এবং তুমি সেটাকে যদি তোমার এটা একটা খুব গুড থিঙ্কিং। এটা এমন না যে তোমার এটা কোনো ইয়ে হয়ে গেছে, ভুল হয়ে গেছে, এটা গুড থিঙ্কিং, কিন্তু এটাকে চ্যালেঞ্জ করতে হলে তোমাকে আরো জানতে হবে। ইশতিয়াক, তোমাকে বিষয়টা আমি বুঝতে পারছি? জি স্যার বুঝতে পারছি। তোমার প্রশ্ন করাটা কিন্তু ভুল হয় না, আমি ভালো বলছি, প্রশ্ন তোমরা আমাকে অবশ্যই করবে এবং আমি আনসারটা যেটা বলা দরকার সেটা বলবো আর কি। যেমন আমি যদি এখানে তোমাকে বানরের থেকে মানুষ হয়নি এটার কিন্তু আমি অনেকগুলো যুক্তি দেখাতে পারবো, কিন্তু এই যুক্তিগুলো আমি উপস্থাপন করে যদি আমি অন্য কোনো সায়েন্টিস্টের কাছে যাই যে ইভলিউশনিস্ট, সে আবার আমাকে পাল্টা যুক্তি দেখাবে। বুঝতে পারছো আমার কথা? তো এই যে এইসব ক্ষেত্রে ইংলিশের একটা প্রবাদ আছে, সেই প্রবাদটা হচ্ছে একটা 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 সেন্টেন্স বলে, লেটস এগ্রি টু ডিসএগ্রি। এটা একটা সমাপ্তি ঘটে। এই কথাটার মানে বুঝো? হ্যালো? না স্যার এটা তো শুনি নাই। লেটস এগ্রি টু ডিসএগ্রি। লেটস এগ্রি টু ডিসএগ্রি মানে হচ্ছে আমিও তোমার কথা মানবো না, তুমি আমার কথা মানতেছো না, এটাতেই আমরা এগ্রি করে থাকি। এবার বুঝতে পারছো? যাই হোক, আমরা অনেক থিওরিটিক্যাল অনেক কথাবার্তা বললাম। আসলে এভলিউশন জিনিসটা এত বেশি ইন্টারেস্টিং, এখানে অনেক কিছু বলার আছে, অনেক কিছু জানার আছে, অনেকগুলো গ্যাপ আছে। সেই গ্যাপ গুলো আসলে যদি পূরণ করতে চাই তাহলে আমাদেরকেও স্টাডি করা লাগবে, এবং স্টাডি করলে পরে আমরা চ্যালেঞ্জ করতে পারবো। ঠিক আছে, যাই হোক, এখন আসি ইম্পর্টেন্স অফ সিউইডস এ গিয়ে। সিউইডস এর ইম্পর্টেন্স আসলে তেমন কিছু বলার নেই, আমরা নিজেরাই বুঝতে পারতেছি যে সিউইডস আসলে কি ধরনের ইম্পর্টেন্স থাকতে পারে। এখানে একটা ইন্টারেস্টিং ইম্পর্টেন্স ওরা দিয়েছে
যে they produce a three-dimensional structure to the otherwise two-dimensional space of the shallow sea floor. আমাদের যে সমুদ্রের যে ফ্লোরটা আছে সেই ফ্লোরটা আসলে টু ডাইমেনশনাল। এটার কোনো এটা শুধু দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, কিন্তু উচ্চতা নাই। এটা টু ডাইমেনশনাল। কিন্তু সিউইড যখন ওখানে গ্রো হয় তখন সে থ্রি ডাইমেনশনাল স্ট্রাকচার তৈরি করে, যেটা তোমার হ্যাবিটেটের পরিধি বাড়ায় এবং প্রাণী জগৎ ওখানে বসবাস করা শুরু করে। যাই হোক, এই ধরনের কিছু বিষয় আছে সিউইডের ইম্পর্টেন্সের ক্ষেত্রে। আমি চাই তোমরা নিজেরা আমাকে কয়েকটা পয়েন্ট বলো সিউইডের ইম্পর্টেন্সের ক্ষেত্রে, আমি শুনি। হ্যালো, হ্যাঁ একটা গেল, স্যার এটা তারপর ভারসাম্য ভারসাম্য। হ্যাঁ কি ইদানিং এসব খাদ্য হিসেবে ভারসাম্য ব্যবহার করা হয় মানুষের। হ্যাঁ কি বলতেছিল নাইম? তো সিউইডটা খাদ্য হিসেবে ব্যবহার করা হয়। আবার বলো, আমি একটু আমার কথা ভাঙ্গা ভাঙ্গা আসতেছে। স্যার সিউইডের নিউট্রিশনাল ভ্যালু আছে অনেক। অবশ্যই। তারপর হ্যাঁ, এই আরেকটা পয়েন্ট খুব সুন্দর। তারপর কালচার করা স্যার খাদ্যর জন্য ব্যবহার হয়। অবশ্যই খাদ্যের জন্য ব্যবহার হচ্ছে। তারপর আয়োডিনের বড় উৎস। নিউট্রিশন, তারপর এনার্জি। আয়োডিনের বড় উৎস, খুব সুন্দর একটা কথা বলছো। কে বলছে এটা আয়োডিনের বড় উৎস? স্যার ইশতিয়াক। আচ্ছা, তুমি কিভাবে জানতে এটা আয়োডিনের বড় উৎস? সমুদ্রের বেশিরভাগ গাছপালাই তো এমন, মানে উইডস গুলো এমন হয়, মানে আয়োডিন ধারণ করে। হ্যাঁ, আমরা যখন সামুদ্রিক মাছ আর খাই, মাছের মধ্যেও আছে। হ্যাঁ আমরা যখন চিটাগং রিজিয়ন বা হচ্ছে দক্ষিণাঞ্চল সাগরে আমাদের কোস্টাল বাংলাদেশের কোস্টাল রিজিয়নের যারা আছেন তারা কিন্তু তাদেরকে গলগণ্ড রোগ হতে দেখা যায় না সাধারণত, কিন্তু উত্তরবঙ্গের মানুষদের গলগণ্ড রোগ হয়ে থাকে। এই গলগণ্ড রোগটার কারণ কি? আয়োডিনের অভাব। আয়োডিনের অভাব। আয়োডিনের অভাব। এক্স্যাক্টলি, এই জন্যই আয়োডিনের অভাবে গলগণ্ড রোগটা দেখা যায়। তো যাই হোক, এটা একটা ইম্পর্টেন্স। তোমরা অনেক সুন্দর সুন্দর ইম্পর্টেন্স গুলো বলেছো, এবং মজার ব্যাপার কি জানো, তোমরা যদি এই ইম্পর্টেন্স গুলোই যদি লেখো, এখানের কথাগুলো যদি না লিখে ইম্পর্টেন্স কথা তুমি যেগুলো বলছো সেগুলো লিখলেও তুমি অনেক মার্কস পাবা, এবং আসলে বিষয়গুলো সত্যি। বিষয়টা ক্লিয়ার? তোমরা নিজেরাই যে পয়েন্টটা বলছো, যে পয়েন্টগুলো বলছো সেগুলো কিন্তু এখানে বইয়ের ভাষায় খুব সুন্দর করে দেয়া নাই, কিন্তু তোমরা যেগুলো বলছো এগুলো খুবই সুন্দর এবং সহজ ভাষায় তোমরা যদি খাতায় লিখো তাহলে অনেক ভালো মার্কস পাবা, কারণ অনেক সুন্দর সুন্দর পয়েন্ট আসছে তোমাদের মধ্যে থেকে। ঠিক আছে? আচ্ছা, যাই হোক, এখানে একটা ফিগার দেখতে পাচ্ছি। এই ফিগারটার মধ্যে বলা হচ্ছে যে সিউইড গুলো আসলে কোথায় দেখা যায়। সিউইড গুলো সবসময় তোমার হচ্ছে যে সব জায়গাতে কোস্টাল রিজিয়ন এবং যেখানের মধ্যে তোমার সানরাইজ পড়ে বেশি সেই সব জায়গায় সিউইড দেখা যায়। তো এখানে পরের ফিগারটা যেটা দেখা যাচ্ছে, এখানে একটা রকি শোর দেখা যাচ্ছে। রকি শোরের মধ্যে রকের উপরে সিউইড দেখা যাচ্ছে। এই সিউইড এর মধ্যে দেখো, এই যে কালচে টাইপের এটা হচ্ছে ব্রাউন অ্যালগি, আর গ্রিন টাইপের যেটা এটা হচ্ছে গ্রিন অ্যালগি। বুঝতে পারছো আমার কথা? জি স্যার। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। এখানে যেটা ডিস্ট্রিবিউশন অফ সিউইড এর ক্ষেত্রে যেটা বলা হচ্ছে, মোস্ট স্পিসিস অফ সিউইডস আর ব্যান্থিক, গ্রোয়িং অন রক। ব্যান্থিক মানে বুঝি আমরা, ব্যান্থিক কথাটার মানে বুঝি পাথরের উপর যেগুলা জন্মে। ব্যান্থিক মানে পাথর না, ঠিক ব্যান্থিক যদি বলি তাহলে আমি বলবো যে হ্যাঁ, মানে তলদেশে আর কি যেগুলো হয় জন্ম। যেগুলো হচ্ছে ফ্লোরে হয়। ব্যান্থিক মানে হচ্ছে ফ্লোর, সি ফ্লোর অথবা কোস্টাল রিজিয়নের ফ্লোরটা, যেগুলো ফ্লোরে হয় সেগুলো হচ্ছে যে ব্যান্থিক বলা হয়ে থাকে। ঠিক আছে? গ্রোয়িং অন রক, স্যান্ড, মাড এন্ড কোরাল অন দ্য সি বটম। এরা কোরালের উপরও জন্মগ্রহণ করে। আবার অন আদার অর্গানিজমস, ওই কিছু কিছু অর্গানিজম আছে লিথার্জিক,
যেগুলো অনেক মানে খুব স্লো ভাবে অর্গানিজম গুলোর উপরেও সে থাকে। and as part of fouling community, এই ফাউলিং কমিউনিটি একটা ইম্পর্টেন্ট একটা বিষয়। ফাউলিং আমরা কথায় কথায় একটা মানে একজনকে গালি দিই, ফাউল। ফাউল মানে কি? আন্দাজে। ফাউল কথাটা মানে কি বলতো? আমরা যে বলি ফাউল, কি একটা ফাউল, এই কথাটা মানে কি আসলে? বলো তোমরা তো এটা কি কখনো ইউজ করো নাই? ফাউল কথাটা কখনো ইউজ করো নাই? জি স্যার। তাহলে বলো ফাউল খেলার বলতে তুমি কি ক্ষেত্রেও বুঝাও ব্যবহার আসলে? হয়। হ্যাঁ, খেলার ক্ষেত্রে ব্যবহার হয়, সেটা ফাউল, সেটা হচ্ছে যে মানে একটা অপরাধ স্যার করে যেটা প্রয়োজন না, সেটাকে। স্যার যুক্তি ছাড়া কথা বললে বলি। প্রয়োজন না। হ্যাঁ, রাইট, এক্স্যাক্টলি, এই পয়েন্টে আসছো। ফাউলিং কমিউনিটি হচ্ছে ওইসব প্লান্টস অথবা এনিমাল যেগুলো হচ্ছে তোমার পাইলিংস, বাকেট, বোট হালস, মানে বোটের যে থাকে, হাল থাকে, সেই হালের মধ্যে সেগুলো হয়, মোরিংস এবং আদার আর্টিফিশিয়াল সাবস্টেন্সেস। এটার ইম্পর্টেন্স কেন? এটার ইম্পর্টেন্স হচ্ছে এই ফাউলিং কমিউনিটি আমাদের যে জাহাজ আছে, আমাদের জাহাজের যে ইঞ্জিন আছে, আমাদের সমুদ্রের বিভিন্ন যে ভ্যাসেলস আছে, সেই ভ্যাসেলের যে সমস্যা, ছিদ্র হয়ে যায়, এই ফাউলিং কমিউনিটি সেটার জন্য দায়ী। এরা কি করে? জাহাজে যে জিনিসটা পানির নিচে ডুবে থাকে সেই জিনিসটার মধ্যে এরা জন্মে যায়, এবং তারা ওখানে মানে জন্মিয়ে ওখানে বিভিন্ন রকমের সমস্যা তৈরি করে, যেমন মরিচা ধরা, তারপরে হচ্ছে তোমার হচ্ছে ছিদ্র হয়ে যায়, যেমন কাঠের নৌকা হলে ছিদ্র করে ফেলে। তো এই ধরনের সমস্যাগুলোর কারণে এদেরকে ফাউলিং কমিউনিটি, মানে এরা অ্যাজ আ পার্ট অফ ফাউলিং কমিউনিটি, মানে তাদের ডিস্ট্রিবিউশনে বলা হচ্ছে এরা ব্যান্থিক থাকবে, রক বা পাথরে জন্মাবে, বালিতে জন্মাবে, মাটিতে জন্মাবে, অথবা কোরালের মধ্যে হবে, অথবা অন্য অর্গানিজমের উপরেও হবে, অথবা তারা ফাউলিং কমিউনিটি হিসেবেও তারা জন্মায়। বুঝতে পারছো আমার কথা? এখানে ক্লিয়ার? জি স্যার। হুম, ঠিক আছে। তো আবার পরে আবার কিছু কথা লেখা আছে যে কিছু সিউইড আছে যে সব জায়গায় হয়, আবার কিছু সিউইড আছে সিলেক্টিভ, তারা সব জায়গায় হয় না, কিছু কিছু সিলেক্টিভ জায়গায় হয়। তো এগুলো অনেকগুলো কথা লেখা আছে, আমরা শুধুমাত্র যেগুলো খুবই ইম্পর্টেন্ট সেই ইম্পর্টেন্ট বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো এখানে। সিউইডের জন্মানোর ক্ষেত্রে যেসব বিষয়, যে ফ্যাক্টর গুলো সবচেয়ে বেশি দায়ী, তার মধ্যে হচ্ছে লাইট এবং টেম্পারেচার খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে? হুম, এটা জেনে রাখো সিউইডের ক্ষেত্রে। এখন তোমরা প্রশ্ন করতে পারো যে স্যার লাইটের কথাটা তো বুঝলাম, টেম্পারেচার কেমনে? লাইটের কথা কেন বুঝলাম বলো তো? ফটোসিনথেসিস করতে Exactly. পারে। নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে তারা লাইটের মাধ্যমে। হ্যাঁ, হ্যাঁ, লাইট মানে হচ্ছে ফটোসিনথেসিস করে, কিন্তু টেম্পারেচারটা কেমনে দায়ী? টেম্পারেচারটা কিভাবে দায়ী? একটু থিঙ্ক করো। হ্যাঁ, হ্যাঁ, সত্যি। তাহলে কেন হয় না? স্যার এটা হ্যাঁ, স্যার তাপমাত্রার একটা রেঞ্জ আছে ফটোসিনথেসিসে, যেটা হ্যাঁ, 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 এক্স্যাক্টলি, সুন্দর সুন্দর আনসার আসতেছে, এবং এগুলোই হচ্ছে উত্তর। তোমরা যে কথাগুলো বলতেছো এগুলোই হচ্ছে উত্তর। এবং আমি যদি এই বিষয়টাকে সামারাইজ করি, টেম্পারেচার কেন দায়ী, তাহলে আমি বলবো যে লাইফ ইজ অল অ্যাবাউট সাম কেমিক্যাল রিঅ্যাকশনস, এন্ড কেমিক্যাল রিঅ্যাকশনস নিড কি? অপটিমাম টেম্পারেচারস। আমার বিষয়টা ক্লিয়ার? জি স্যার। আমরা যে বেঁচে আছি, আমাদের বেঁচে থাকার পেছনে আমাদের ভিতরের কেমিক্যাল রিঅ্যাকশন গুলো বড় অবদান রাখে। সেই কেমিক্যাল রিঅ্যাকশন গুলোর জন্য এনজাইম কাজ করে এখানে। তো একটা এনজাইম কাজ করতে গেলে সেখানে এনজাইমের একটা অপটিমাম টেম্পারেচার দরকার হয়। তো এটার জন্যই টেম্পারেচার শুধু সিউইডে না, টেম্পারেচার সম্পূর্ণ প্রাণী জগতেই ইনফ্লুয়েন্স করে।
খুব সহজ বিষয়টা ক্লিয়ার। আমরা যদি এই বিষয়গুলো এভাবে ভেঙে ভেঙে বলি তাহলে আমরা মার্কস পেয়ে যাব। ঠিক আছে? হ্যাঁ, জি তারপর স্যার। আরো কিছু কথা লেখা আছে যে some other abiotic factors critical in governing the distribution of seaweeds are duration of tidal exposure, desiccation, wave action, surge, salinity and availability of mineral nutrients. বিষয়টা একটু খেয়াল করো। আমাদের ফিজিক্যাল যে ফ্যাক্টর গুলো আছে সবই কিন্তু মেরিনের লাইফ যারা আছে, যারা লিভিং অর্গানিজমস তাদেরকে এফেক্ট করে। এখানে যা আছে সবই মেরিনের ফিজিক্যাল ফ্যাক্টর, যেমন টাইডাল এক্সপোজার, ডেসিকেশন, ওয়েভ অ্যাকশন, সার্জ, স্যালিনিটি, অ্যাভেলেবিলিটি অফ মিনারেল নিউট্রিয়েন্টস, এগুলো সবই কি? হ্যাঁ, মেরিনের ফিজিক্যাল ফ্যাক্টরস। যেমন আমরা জানি সমুদ্রের স্যালিনিটি আছে, আমরা জানি সমুদ্রের টাইড আছে, আমরা জানি সমুদ্রের ওয়েভ আছে। ঠিক আছে, এবার আসি একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে। এই বিষয়টা হচ্ছে সিউইড কি আমরা প্লান্ট বলতে পারি? সিউইড কে স্যার জি স্যার। জি স্যার, বলা যায়। সিউইড কে প্লান্ট বলতে পারি, বাট সিউইড কে আমরা বলবো যে সিউইড হচ্ছে ট্রু প্লান্ট না। ট্রু প্লান্ট না, সিউইড কে আমরা মেরিন প্লান্ট বলতে পারি কিন্তু ট্রু প্লান্ট না। কারণ ট্রু প্লান্টের যে বৈশিষ্ট্যগুলো থাকে সাধারণত তিনটা ভাবে ট্রু প্লান্টকে আমরা ভাগ করতে পারি। যে ট্রু প্লান্ট তিনটা ভাবে ভাগ করা যায় কিভাবে? তাদের মূল থাকবে, রুটস থাকবে, মূল মানে রুটস থাকবে, তাদের তাদের কাণ্ড থাকবে মানে স্টেম থাকবে, তাদের পাতা থাকবে মানে লিভস থাকবে। সিউইডের ক্ষেত্রে এগুলো এমন হয় না। বা মূল বলতে যে মূলটা যে কাজটা করে আসলে সিউইডের ক্ষেত্রে যেটা সাধারণত মূলের মতো মনে হয়, সে আসলে মূলের কাজ করে না, সে রুটের কাজ করে না। রুট সাধারণত তার মাটি থেকে নিউট্রিয়েন্টস নেয়। সে নিউট্রিয়েন্টস নিয়ে ভাস্কুলার টিস্যুর মাধ্যমে সে তার চারিদিকে, তার শরীরের সব জায়গায় নিউট্রিয়েন্টস গুলো ছড়িয়ে দেয়। কিন্তু সিউইডে ভাস্কুলার টিস্যু নেই, সে কারণে সে তার রুটের মতো মনে হয় এরকম একটা তার অঙ্গ আছে, এটাকে রুট বলা যাবে না, সেটাকে বলা হয় হোল্ড ফাস্ট। দেখতে পাচ্ছি আমরা ছবিটাতে। জি স্যার। এই হোল্ড ফাস্টটাকে বলা হচ্ছে হোল্ড ফাস্ট। এটা হচ্ছে হোল্ড করে রাখে রকের সাথে বা কোনো সাবস্ট্রেটের সাথে, কোনো একটা জায়গায় সে আটকে থাকে, এটা ধরে রাখতে সাহায্য করে, এটাকে হোল্ড ফাস্ট বলা হয়ে থাকে। আবার কিছু কিছু সিউইডে মনে হবে যেন এটা কাণ্ড, কিন্তু কাণ্ড বলতে যেটা আমরা প্লান্টের ক্ষেত্রে স্টেম বলি, কিন্তু সিউইডের ক্ষেত্রে এটা আসলে কাণ্ড না, এটাকে বলা হয় স্টাইপ। দেখতে পাচ্ছ এখানে স্টাইপ, জি স্যার। স্টাইপ। আবার কিছু কিছু সিউইডের মধ্যে পাতার মতো দেখা যায়, দেখতে মনে হবে যেন এটা আসলে পাতা বা এটা আসলে লিভস, কিন্তু এটা আসলে এদেরকে আসলে লিভস বলা যাবে না, এটা হচ্ছে ব্লেড। খেয়াল করে দেখো, আমি যদি একটা প্লান্টের সাথে একটা সিউইড তুলনা করি, তাহলে প্লান্টের সাথে তুলনা করতে গেলে কিছু কিছু সিমিলারিটিস আমরা খুঁজে পাই। সেই সিমিলারিটিস গুলো কি? মূলের মতো দেখতে পাই, কাণ্ডের মতো দেখতে পাই, অথবা পাতার মতো দেখতে পাই, কিন্তু কোনোটাই ওই যে প্লান্টের ওই যেই তিনটা কাজ যেরকম কাজ করে এগুলো তিনটা ওই রকম কোনো কাজ করে না। যেমন হোল্ড ফাস্ট তোমার মূলের মতো নিউট্রিয়েন্ট শোষণ করে না, সে জাস্ট আটকে রাখতে সাহায্য করে। এস টাইপটা তার গঠন দেয়, কিন্তু সে তার ভিতর দিয়ে কোনো নিউট্রিয়েন্টস পাস হয় না, তার এখানে কোনো ভাস্কুলার টিস্যু নেই। ব্লেডটা সেটা তোমার কোনো পাতার মতো, যে আমরা পাতার পত্র কি আছে, আমি ভুলে গেছি একটা পত্ররন্ধ্র। পত্ররন্ধ্র, এবং হচ্ছে কি পাতার এটাকে শ্বসনটাকে কি বলে? স্যার প্রশোধন। 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 ইয়েস, মানে এখানে এই ধরনের কোনো কিছু ঘটে না, সে কারণে এটা ট্রু লিফ না, এটা ট্রু স্টেম না, এটা ট্রু রুট না, এই জন্য পুরোটাই ট্রু প্লান্ট না। এখন ক্লিয়ার বিষয়টা? জি স্যার। জি স্যার। এয়ার ব্লাডারটা কি করে স্যার?
কোনটার পরিবর্তে? এয়ার ব্লাডারটা ভেসে থাকতে সাহায্য করে, মানে ধরো আমি এয়ার জ্যাকেট পরি না, লাইফ জ্যাকেট পরি না, আমি লাইফ জি জ্যাকেট, স্যার। আমরা তো লাইফ জ্যাকেট পরি যখন সমুদ্রে বা সুইমিং পুলে নামলে। লাইফ জ্যাকেট কি করে? আমাদেরকে ভেসে থাকতে সাহায্য করে। তো এয়ার ব্লাডারটা সেই রকম ভেসে থাকতে সাহায্য করে। বুঝতে পারছো এই সিউইডটাকে? জি স্যার। আর হোল্ড ফাস্ট হ্যাঁ, আর স্ট্রাইপ যদি নিউট্রিয়েন্ট না আম, কি বলে নিউট্রিয়েন্ট যদি সেখানে না থাকে তাহলে উপরে কিভাবে যায়, ওরা কিভাবে পাস করবে? ওর তো নিউট্রিয়েন্ট পাস করার দরকার নেই, ওর এই পাতার মধ্যে ক্লোরোফিল আছে। পাতা বলতেছি আমি, ব্লেডের মধ্যে, বা ব্লেড না, ও ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই, কি বলবো এটা, সিউইডের পুরো শরীরটার মধ্যেই সাধারণত ক্লোরোফিল থাকে। ওর হোল্ড ফাস্টও তোমার এই খাবার তৈরি করতে পারে, ওর স্টাইপও তোমার খাবার তৈরি করতে পারে, ওর ব্লেডও তোমার খাবার তৈরি করতে পারে। এমন না যে যেমন প্লান্টের ক্ষেত্রে পাতার মধ্যেই খাবার সবচেয়ে বেশি তৈরি হয়, মনে আছে কিনা এটা? ফটোসিনথেসিস এর মাধ্যমে। হ্যালো জি স্যার। হ্যালো স্যার পাতায় খাদ্য তৈরি হয়। হ্যাঁ, এটাই তো বললাম, মানে প্লান্টের ক্ষেত্রে ফটোসিনথেসিসের মাধ্যমে পাতায় খাবার তৈরি হয়, যেটা সারা শরীরে যায়। আবার প্লান্টের মধ্যে মূলের মাধ্যমে সে পানি, তারপর অন্যান্য মিনারেল সে নেয়, কিন্তু এখানে হোল্ডফাস্ট সে মূলের মাধ্যমে সে পানি মিনারেল কিছুই নেয় না। তোমার বিষয়টা ক্লিয়ার? বিষয়গুলো ক্লিয়ার কিনা? জি স্যার। জি স্যার। স্যার রিপ্রোডাক্টিভ স্ট্রাকচারটা নিয়ে কিছু বলেন। আচ্ছা, এগুলো আসবো। এমনি এখন বলে রাখি, রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার মানে হচ্ছে যে এখানের মধ্যে ওরা ডিম্বাণু অথবা শুক্রাণু তৈরি করে। তো পরে আমরা যেরকম বৃক্ষের মধ্যে পরাগায়ন ঘটে, ভেসে মানে বাতাসের ভাসে বা মাছির মাধ্যমে, ফ্লাইয়ের মাধ্যমে তার গায়ের থেকে আরেকটা পুরুষ ইয়াটা পরাগরেণুটা ইয়াতে চলে যায়, মহিলা ফুলের মধ্যে চলে যায়। এখানেও সেম, পানির মাধ্যমে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় তোমার হচ্ছে ইয়া ঘটে। বুঝতে পারছো আমার কথা? জি স্যার। এখানে রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার মানে ধরো এটাকে তুমি যদি মানে প্লান্ট সাথে তুলনা করো তাহলে বলতে পারো যে ফুল হইতে পারে, কিন্তু এখানে ফুল হয় না, কিন্তু এটা আমি বলে রাখছি বুঝার সুবিধার্থে। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। ওকে, ঠিক আছে। তাহলে আমরা ইয়ের ক্ষেত্রে, সিডের ক্ষেত্রে আমরা মোটামুটি স্ট্রাকচারটা জেনে ফেললাম। স্ট্রাকচার জানার সাথে সাথে আবার আর কিছু বিষয় এখানে চিত্রের মধ্যে দেখানো আছে যে, ও এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় আমি বলে রাখি, তোমরা কখনোই ভাববে যাবা না যে সিউইডের যদি, আমি এখানে হোল্ড ফাস্ট বলেছি, স্টাইপ বলেছি, ব্লেড বলেছি, সিউইডের অনেক সময় দেখবা যে হোল্ড ফাস্ট আছে কিন্তু ব্লেড নাই, স্টাইপ আছে একটা এরকম লম্বা একটা শুধুমাত্র ইয়ে আছে, নলাকার একটা বডি আছে, ব্লেড নাই। আর একটা সিউইডে দেখবা যে শুধুমাত্র হোল্ড ফাস্ট আছে, ব্লেড আছে, স্টাইপ নাই। তোমরা আমার কথা বুঝতে পারছো? হ্যালো, জি স্যার। জি স্যার। সবাই কি বুঝছো বিষয়টা? নাও থাকতে পারে, এক্স্যাক্টলি সেটাই বিষয়। এখানে একটা মানে একটা আরেকটার সাথে মানে এমন না যে এই তিনোটাই সব সময় সব সিভিলে দেখা যাবে, এই বিষয়টা কিন্তু এমন না। বুঝতে পারছো আমার কথা? যেমন আমি উদাহরণ, হোল পাত অ্যাটাচ করার জন্য মোটামুটি ম্যাক্সিমামের ক্ষেত্রেই হোল ফাস্ট দেখা যায়। বুঝতে পারছো? কিন্তু কিছু কিছু সিউইড আছে যেগুলো হোল ফাস্ট থাকে না। যেমন তোমরা সামনে পড়বা সার্গাসাম। সার্গাসাম একটা ব্রাউন অ্যালগি অ্যালগি সেই ব্রাউন অ্যালগির কোনো হোলফাস্ট নেই, সে সাগরের মধ্যে ড্রিফটিং অবস্থায় থাকে, ভেসে থাকে। বুঝতে পারছো? সার্গাসাম সেটা। আচ্ছা, জি স্যার। ঠিক আছে। তো এই গেল আমাদের বিষয়। তো আমাদের আজকে একটা বেজে গেছে, আমরা নেক্সট ক্লাসে, আমরা তো এতক্ষণ পুরো সিউইড এর বিষয়টা জানলাম, মোটামুটি সিউইড বিষয়টা জানলাম, সে আসলে কোথায় কোথায় থাকে, সে কেমন, তার স্ট্রাকচার সাধারণত কেমন হয়, তার ইম্পর্টেন্স কেমন। ঠিক আছে, আমরা আজকে সিউইড এর বিষয়টা জানলাম। সে নেক্সট ক্লাসে আমরা গ্রিন অ্যালগি, তারপর হচ্ছে রেড অ্যালগি, তারপর হচ্ছে ব্রাউন অ্যালগি, এটা সম্পর্কে আমরা জানবো আলাদা আলাদা হবে। এই যে তিনটা গ্রুপ বললাম না, এই তিনটা গ্রুপ সম্পর্কে আমরা জানবো। ঠিক আছে, জি ওকে। তাহলে আজকে তোমাদের এই পর্যন্তই।